বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা সেট ফাংশন নবম দশম শ্রেণীর অধ্যায় ২ এর সেট ফাংশনের অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো আমি সবগুলোই ধারাবাহিকভাবে দিচ্ছি। তোমরা আজকের যে ভিডিওটা যখন দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বা তোমাদের বইটা নিয়ে একটু দাগিয়ে নেবে, কারণ আমি যে লাইনগুলো দেবো এগুলো থেকে পরীক্ষায় কিন্তু অবজেক্টিভ আসবে, আশা করি ইনশাল্লাহ। আর তোমরা বই সম্পর্কে মানে দ্বিতীয় অধ্যায়ের এই সেট ফাংশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবে। তো তাহলে শুরু করি আজকের ধারাবাহিক পর্বের সেট ফাংশনের প্রথম পার্ট, সেট ও ফাংশন। ওকে, এখানে আছে সেট ও ফাংশন। এখানে এই শব্দটা আমরা একটু পড়তে পারি, এটা পড়ার জন্য এটা অবজেক্টিভে আসবে না। যে সেট শব্দটি এটা একটু আমরা দেখতে পারি, সেট শব্দটি আমাদের অতি পরিচিত। হ্যাঁ, যেমন ডিনার সেট আছে, তারপর স্বাভাবিক সংখ্যার সেট আছে, সংখ্যার সেট আছে, যে কোনো সংখ্যা নিয়ে আমরা কাজ করতে, মূল সংখ্যার সেট, এগুলো আমরা একটু শিখতে পারি সেটটা কীভাবে হয়। ফার্স্ট যে অবজেক্টিভ সেটা হলো এখান থেকে আমরা দেখব প্রথমে। তো জর্জ গণিতবিদ জর্জ ক্যান্টর 1845 থেকে 1918 এটা সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। ওকে, সেট সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন, এটা একটা প্রথম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ। তো এখন এরপরে যে সেট তত্ত্ব কী, তো এইখানে একটা কথা আছে, তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রের আলোড়ন সৃষ্টি করেন। ওকে, তো জর্জ ক্যান্টর এখানে কোন শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন? অসীম সেটের কিন্তু একটা ধারণা দিয়েছিল। এরপর আছে তার সেটের ধারণা সেট তত্ত্ব নাম পরিচিত। তো সেট তত্ত্ব কাকে বলে? এখানে দুইটি অবজেক্টিভ, এতটুকুর মধ্যে আমরা যে এই এতটুকু দেখলাম, এতটুকুর মধ্যে কিন্তু দুইটা অবজেক্টিভই সম্ভব। একটা জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর, আর একটা হচ্ছে সেট তত্ত্ব কী। ওকে, এরপর নিচের অংশ আমরা দেখি। সেট সেট কাকে বলে? এটা তোমার ক নাম্বারে আসতে পারে, প্লাস এখান থেকে আমরা অবজেক্টিভ আকারে পরীক্ষায় পেতে পারি, খুব গুরুত্বপূর্ণ, দেখবে। বাস্তব এবং চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এতটুকু। ওকে, বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো আমি যখন অঙ্ক করাবো তখন অঙ্কে দেখাবো আসলে সেটটা কীভাবে লিখতে হয়, কীভাবে কী করতে হয়। এখন আমরা যেহেতু অবজেক্টিভ পড়ছি, তাই সময় না নিয়ে আমরা অবজেক্টিভগুলো শুধু বইতে দাগাবো আর আমরা ধারণা নিব। যেমন এখানে আছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এবারে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা যে সংখ্যাগুলো মানে ভাঙা যায় না, জাস্ট 1 2 3 4 2.34 বললে হবে না। ওকে, বাস্তব সংখ্যার সেট। এখন এখানে দেখি সেটকে সাধারণত, এটা একটা অবজেক্টিভ কিন্তু গেল যে প্রথম সেট কাকে বলে। ওকে, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এরপর হচ্ছে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায়, এই যে এই লাইনটা তোমরা একটু দাগিয়ে নাও। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর ABCXYZ দ্বারা প্রকাশ করা হয়। সেট যখন আমরা লিখব অবশ্যই তখন বড় হাতের অক্ষর দিয়ে লিখব। যেমন এর মধ্যে আমরা যে মানগুলো এখানে লিখব, এ সমান একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, 1, তারপরে 2, তারপরে 3, মনে করি 3টা মান আছে। ওকে, তো এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি। আর এখানে কিন্তু দেখো অবশ্যই আমরা কিন্তু বড় হাতের অক্ষর ইউজ করছি। ওকে, তো এই জন্য এই কথা বলছে যে বড় হাতের অক্ষরের মধ্যে আমাদের এই সেটগুলো লিখতে হবে। ওকে, পরের যেটা আছে নিচে আমরা দেখি, এখান থেকে তাহলে বলে যায় কী কী খুব সেট কাকে বলে এটা, আর এখানে হচ্ছে তোমার সেটকে কীভাবে প্রকাশ করা হয় এটা। এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এখান থেকে। ওকে, এরপরে আমরা দেখি। তো এখানে আরেকটা কথা আছে যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলে। তো এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, সেটের এলিমেন্ট কাকে বলে, অথবা তোমরা ক নাম্বারে পেতে পারো এলিমেন্ট এই যে চিহ্নটা আছে, হ্যাঁ, উপাদান প্রকাশের জন্য এই যে বিলংস টু চিহ্নটা ব্যবহার করা হয়। এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে বিলংস টু। ওকে, তো এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য, এরকম কিন্তু আমরা বলতে এ বি এর সদস্য, মানে এটা বলে এ বিলংস টু এ বিলংস টু বি, মানে এ হলো বি এর সদস্য। যদি সদস্য না হয় তখন আমরা বলবো নট বিলংস টু, যেটা এখানে কিন্তু সবার এখানে দেওয়া আছে, সি নট বিলংস টু বি। ওকে, অথবা আমরা এরকম বলতে সি ডাজেন্ট বিলংস টু বি। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেট প্রকাশের পদ্ধতি। ওকে, সেট প্রকাশের পদ্ধতি। সেট সাধারণত দুইভাবে প্রকাশ করা হয়, এটা কিন্তু প্রশ্নেও আসতে পারে, প্লাস অবজেক্টিভে আসতে পারে। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তালিকা পদ্ধতি। ওকে, তালিকা, এটাকে রোস্টার মেথড বা
টেবুলার মেথডও বলে। রোস্টার মেথড বা টেবুলার মেথড। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা সেট গঠন পদ্ধতি, এটাকে বলে সেট বিল্ডার মেথড। সেট দুইভাবে প্রকাশ করে, পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ অথবা ক নম্বর কোশ্চেনে আসতে পারে সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়। তো আমরা তখন কি বলবো, সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এবার দেখি তোমার তালিকা পদ্ধতি কি। তালিকা পদ্ধতি জাস্ট মানগুলো দেওয়া থাকবে, আমরা সংক্ষেপ বুঝবো, কমা কমা ব্যবহার করে। এই যে এ এর মান এ বি, এখানে বি এর মান আছে 2 4 6, সি এর মান আছে নিলয় তিশা শুভ্র, ওকে, এরকম মানগুলো কমা ব্যবহার করে, এখানে কিন্তু বলছে কমা ব্যবহার করে আলাদা করা থাকে। তো কমা ব্যবহার করে আলাদা করা হয় কোন উপাদানে, কোন পদ্ধতিতে, আমরা তখন বলবো তালিকা পদ্ধতিতে, বা তালিকা পদ্ধতি একটা এক্সাম্পল দিবে। হ্যাঁ, এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখানে যেটা আছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতি সাধারণত একটা শর্ত দেওয়া থাকে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদানের সুনির্দিষ্ট উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এ সমান এক্স ইস টু এক্স, হ্যাঁ, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। এই এখন স্বাভাবিক বেজোড় সংখ্যা কত আছে, 1 3 5 7 এরকম কিন্তু, ওকে। আবার পরেরটা দেখো, বি সমান এক্স বিলংস টু এক্স, নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী তোমরা নাম এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিবা, তাহলে তো হলো। তো তাহলে আমরা কি বুঝলাম, এখানে সেটের উপাদানের নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া হয়, এতটুকু, একে রুল মেথডও বলা হয়। তো গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো কি, এইখান থেকে যেটা আমরা পড়তে পারি, প্রথমে হচ্ছে সেট কয় ভাগে প্রকাশ করা যায়, একটা, ওকে। তারপরে দ্বিতীয়টা হয়েছে, আমি এখান থেকে ডিলিট করে আবার একটু দেখাই, যে এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। তারপরে সেট কয় ভাগে ভাগ করা যায়, সেট প্রকাশের পদ্ধতি কয়টা, দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলে, তালিকা পদ্ধতির এক্সাম্পলটা আমরা শিখব। এরপর হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর সেট গঠন পদ্ধতির এর অপর নাম কি, রুল মেথড পদ্ধতি। সেট গঠন পদ্ধতি জাস্ট একটা শর্ত দেওয়া থাকে, এটা একটা মনে রাখলেই আমরা কিন্তু এখান থেকে পারবো। আর এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা কিন্তু এই রূপ বলে, ওকে, অথবা ইংলিশে বলে সাস দ্যাট। এখান থেকে এতটুকু, এর বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা নাই। তো আজকের প্রথম পর্ব এ পর্যন্ত, পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।